আমেরিকান বোমার কারণে হঠাৎ করেই হংকংয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মানুষের ছোটাছুটি আর সরকারি সতর্ক বার্তায় মুহূর্তেই বদলে যায় প্রাণ প্রকৃতির চিত্র। হংকং শহর যা আধুনিকতার আলোয় ঝলমল করে, আজ হঠাৎ থমকে দাঁড়িয়েছে। একটি সাধারণ বিল্ডিং নির্মাণ কাজের সময় মাটির গভীর থেকে বেরিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশাল আমেরিকান বোমা। মুহূর্তেই শহর জুড়ে নেমে আসে এক অস্বস্তি। মানুষ বুঝতে পারে অতীতের রক্তক্ষয়ী দিনগুলো এখনও যেন পুরোপুরি শেষ হয়ে যায়নি। শতবর্ষ পেরিয়ে গেলেও যুদ্ধের ক্ষত আজও দাগ কেটে আছে নগরীর মাটির গভীরে। বোমাটি উদ্ধার হওয়ার পরপরই কর্তৃপক্ষ জরুরি নির্দেশ জারি করে। জনবহুল কোয়ারি বে এলাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় মুহূর্তেই। শিশু থেকে বৃদ্ধ সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। শহরের স্বাভাবিক জীবন থমকে দাঁড়ায়, যেন সময় হঠাৎ করে থেমে গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে উদ্ধার হওয়া বোমাটির দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার এবং ওজন প্রায় 400 কেজি। এটি এমন একটি বোমা যা সামান্য ভুলেই ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। তাই এর নিষ্ক্রিয়করণে প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সূক্ষ্ম দক্ষতা ও প্রচণ্ড ধৈর্যের। প্রায় 6000 মানুষকে সরিয়ে নেওয়ার পর শুরু হয় বোমা নিষ্ক্রিয় করার জটিল প্রক্রিয়া। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় পরের দিন দুপুরের আগে। ঘন্টার পর ঘন্টা টানটান উত্তেজনার পর অবশেষে শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় হংকং পুলিশ। কেন হংকংয়ে আজও এই বোমাগুলো মাটির নিচে লুকিয়ে থাকে? ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করেছিল হংকং। এ শহরকে ঘিরে গড়ে উঠেছিল জাপানি সেনাদের শক্ত ঘাঁটি। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী আকাশপথে ব্যাপক বোমাবর্ষণ চালায়, যাতে জাপানের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া যায়। আজও সেই যুদ্ধের অনিচ্ছাকৃত উত্তরাধিকার হিসেবে মাঝে মাঝে মাটির নিচ থেকে উঠে আসে এই বোমা। প্রতিবারই এই আবিষ্কার মানুষকে মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে। হংকংয়ের জন্য এটি কেবল একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনা নয়, বরং এটি একটি সতর্ক বার্তাও। অতীতকে যতই ভুলতে চাই না কেন, তার ছায়া এখনও বর্তমানের ভেতর বেঁচে থাকে। রাফালের শব্দে কেঁপে উঠল বেলগ্রেডের আকাশ। মাটিতে শোভাযাত্রা করল ট্যাঙ্ক। শনিবারের সামরিক প্যারেড যেন শক্তি প্রদর্শনের চেয়ে অনেক বেশি কিছু। দীর্ঘদিন ধরেই ইইউতে যোগদানের আগ্রহ আছে সার্বিয়ার। অন্যদিকে চীন রাশিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সার্বিয়া তাদের পররাষ্ট্রনীতিকেও ফুটিয়ে তুলছে। রাজধানী বেলগ্রেডের রাস্তায় শনিবার গর্জে উঠেছিল সার্বিয়ার সামরিক শোভাযাত্রা। একে একে প্রদর্শিত হয়েছে 19 ধরনের নতুন অস্ত্র। শুধু শক্তির জানান নয়, এই আয়োজন যেন দেশটির বিচিত্র বৈদেশিক নীতির প্রতীক। রাফালের 2 যুদ্ধবিমান সার্বিয়ার রাজধানীর আকাশে পতাকা উড়িয়ে চক্কর দেওয়ার ঘটনাকে সরকার শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করলেও বিশেষজ্ঞদের চোখে এটি নিছক শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিম ও রাশিয়ার টানাপোড়েনের মাঝখানে সার্বিয়ার কৌশলগত বার্তা। 1990-এর দশকের যুগোস্লাভিয়া ভাঙন ও ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা সার্বিয়ার নীতিতে গভীর প্রভাব ফেলেছে। সেই কারণেই দেশটি আজও আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যোগ না দেওয়াকে তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান ভিত্তি হিসেবে ধরে রেখেছে। সার্বিয়ায় 1999 সালের কসোভো যুদ্ধের ধাক্কা এখনও কাটেনি। ক্রোয়েশিয়ার নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেই যুদ্ধই সার্বিয়ার ন্যাটো সদস্য পদের পথ বন্ধ করে দিয়েছে। ন্যাটোর সঙ্গে সেতু বন্ধন করতে গেলে অসংখ্য বাধা পেরোতে হবে। তবু সার্ব সরকার বারবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি তাদের মূল লক্ষ্য।
ভুচিচের বেইজিং সফর নিয়ে ইউরোপে নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন এই সফর সার্বিয়াকে ব্রাসেলস থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তবে দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেছেন, নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই সামঞ্জস্য রক্ষা করা হবে। রাশিয়া, চীন, ফ্রান্স ও ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে সার্বিয়া শুধু অস্ত্র ভান্ডার নয়, প্রযুক্তি স্থানান্তর ও উৎপাদনের পথও তৈরি করছে। ফ্রান্স থেকে রাফাল, চীন থেকে বিমান প্রতিরক্ষা এবং ইসরায়েলের সঙ্গে 100 কোটি ইউরোর ড্রোন চুক্তি সব মিলিয়ে বেলগ্রেড সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে। একাধিক দেশ থেকে অস্ত্র কেনার কারণে সার্বিয়ার সামরিক বাহিনীতে প্রযুক্তিগত অসামঞ্জস্যতা দেখা দিতে পারে, যা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণকে জটিল করে তুলবে। বিশ্লেষকরা এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে বিভিন্ন সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল সার্বিয়াকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করছে। সার্বিয়ার সামরিক শোভাযাত্রা কি শুধু একদিনের প্রদর্শনী নাকি দীর্ঘমেয়াদী কূটনীতির বার্তা? বিশেষজ্ঞদের মতে লক্ষ্য কেবল অস্ত্র সংগ্রহ নয়, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই এই আয়োজন একই সঙ্গে শক্তি প্রমাণ এবং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত বহন করছে। শনিবার ভোরে ইউক্রেন জুড়ে বড় পরিসরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 3 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, একযোগে 9টি অঞ্চলে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ডনিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিজিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খার্কিভ। তিনি বলেন, শত্রুর লক্ষ্য ছিল আমাদের অবকাঠামো, আবাসিক এলাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান। এক বিবৃতিতে জেলেনস্কি আরও জানান, ডনিপ্রো শহরে একটি বহুতল ভবনে ক্লাস্টার বোমা লাগানো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রতিটি হামলাই কেবল সামরিক আক্রমণ নয়, বরং রাশিয়ার একটি সচেতন কৌশল নাগরিকদের ভীতি প্রদর্শন এবং দেশের অবকাঠামো ধ্বংস করাই তাদের উদ্দেশ্য, বলেন তিনি। জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। এছাড়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে শিশুদের মানবিক ইস্যু নিয়ে আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যগুলো শুক্রবার দিলেও নিরাপত্তার কারণে তা শনিবার সকাল পর্যন্ত প্রকাশ্যে নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনের মধ্যাঞ্চলের ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলায় অন্তত 30 জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় গভর্নর সেরহি লিসাক। রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে ডনিপ্রো শহরে বেশ কয়েকটি বহুতল ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে বলেন, হামলায় 1 জন নিহত ও 13 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কিয়েভ অঞ্চলের বুচা, বরিসপিল ও ওবুখিভ এলাকাতেও হামলা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে এসব এলাকায় বাড়ি ও গাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কির মতে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া মোট 619টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে 579টি ড্রোন, 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 32টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী 552টি ড্রোন, 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে সক্ষম হয়েছে।
এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, এই হামলার সময় F-16 সহ নানা ধরনের ট্যাকটিক্যাল যুদ্ধ বিমান ব্যবহার করে শত্রুর ক্ষেপণাস্ত্রের ওপর কার্যকর হামলা চালানো হয়। পশ্চিমা অস্ত্রগুলো আবারও প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকগুলোকে ঘিরে সাময়িকভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা জাগলেও বাস্তবতা বলছে বিপরীত কথা। সাম্প্রতিক হামলা ও উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, ফলে সংঘাত নিরসনের আশা ক্রমেই ম্লান হয়ে পড়ছে। অস্ত্র নয়, এবার শুরু হয়েছে সাইবার যুদ্ধ, যার শিকার ইউরোপের ব্যস্ততম একাধিক বিমানবন্দর। কোনো কাজে আসছে না ইউরোপীয়দের অস্ত্র ভাণ্ডার। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। হয়রানির শিকার যাত্রীদের কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছে না প্রশাসন। অস্ত্রের কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়ে, আর সাইবার হামলায় বিপর্যস্ত দৈনন্দিন জীবন। ইউরোপের বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। শনিবার সাইবার হামলায় বিমানবন্দরের যাত্রী সেবা সরবরাহকারী সফটওয়্যার আক্রান্ত হলে লন্ডনের হিথ্রো সহ কয়েকটি বড় বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সিস্টেম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও আন্তর্জাতিকভাবে ব্যস্ত হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চেক ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেস প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, যার ফলে যাত্রীদের ফ্লাইট ছাড়তে বিলম্ব হতে পারে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক এয়ারলাইন্সের জন্য সেবা দিয়ে থাকে। হিথ্রো কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, সমস্যার দ্রুত সমাধানে পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানটি কাজ করছে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভ্রমণে রওনা হওয়ার আগে যেন তারা নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেন। কলিন্স এরোস্পেস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, যা অস্ত্র প্রস্তুতকারক আরটিএক্স কর্পোরেশনের সহযোগী সংস্থা। এক বিবৃতিতে আরটিএক্স জানিয়েছে, কিছু বিমানবন্দরের সফটওয়্যারে সমস্যা হয়েছে, তারা সেটা জানে, তবে কোন কোন বিমানবন্দর আক্রান্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার প্রভাব কেবলমাত্র ইলেকট্রনিক চেক ইন এবং লাগেজ ড্রপ সিস্টেমে সীমিত। ম্যানুয়াল চেক ইন প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করছে। ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথকভাবে জানিয়েছে, তারাও একই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার ফলে স্বয়ংক্রিয় চেক ইন ও বোর্ডিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ে এবং ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালাতে হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, সাইবার হামলার কারণে ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়বে। এতে অনেক ফ্লাইট বিলম্বিত হতে পারে কিংবা বাতিলও হতে পারে। কর্তৃপক্ষ জানায়, হামলাটি ঘটেছে শুক্রবার রাতে। বার্লিন বিমানবন্দরের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়, সিস্টেম সরবরাহকারী প্রযুক্তিগত সমস্যার কারণে চেক ইন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। তবে জার্মানির সবচেয়ে বড় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দর জানিয়েছে, সাইবার হামলার কোনো প্রভাব তাদের কার্যক্রমে পড়েনি। একইভাবে প্যারিসের শার্ল দে গল, অর্লিওলে বুর্জে বিমানবন্দরেও কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সাইবার হামলার দায় বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় পক্ষ স্বীকার করেননি। হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং এখন পর্যন্ত তথ্য চুরির কোনো প্রমাণও পাওয়া যায়নি। এবার অজানা শত্রুর পরবর্তী কোনো অদৃশ্য হামলার আশঙ্কায় ইউরোপ।
মুসলিম শক্তিধর দেশ সৌদি আরবের দিকে সহযোগিতা কামনায় হাত বাড়িয়েছে লেবানন। এই ঐতিহাসিক ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে। দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে ইসরায়েল ও আমেরিকান গোয়েন্দারা। বিশ্লেষকরা মনে করছেন, লেবানিজ সেনারা যদি সৌদি আরবের সহায়তা পায় তবে হামলার ভয়াবহতা পৌঁছে যেতে পারে নেতানিয়াহুর বাসস্থান পর্যন্ত। যদিও এই মতামতের প্রেক্ষিতে অনেক বিশ্লেষক বলছেন নেতানিয়াহুকে আক্রমণ করা ততটা সহজ হবে না। তবে এ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঝড়ো বাতাস বইতে যে শুরু করেছে তা অস্বীকার করার সুযোগ নেই। ইসরায়েলের নিরলস আক্রমণে কিছুটা বিপর্যস্ত লেবানিজ সেনারা, তাই মুসলিম শক্তিধর দেশ সৌদির হস্তক্ষেপ চাচ্ছে লেবানন। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সৌদি প্রশাসন কোনো বিবৃতি জানায়নি। গত 19 সেপ্টেম্বর হিজবুল্লাহর নেতা নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে সৌদি আরবের প্রতি এই আহ্বান জানান। তিনি রিয়াদের কাছে নতুন পাতা উল্টানোর আবেদন জানিয়ে বলেন, প্রতিরোধের অস্ত্র শুধুমাত্র ইসরায়েলি শত্রুদের দিকে নিশানা করা, লেবানন, সৌদি আরব বা পৃথিবীর অন্য কোনো স্থান বা পক্ষের দিকে নয়। এই আবেদনের পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে 5টি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 11 জন আহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র, গুদাম ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, গত নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েল 4500টি হামলা চালিয়েছে। এসব আক্রমণ হিজবুল্লাহকে নিরস্ত্র করার সেনাবাহিনীর পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। কাসেমের এই আহ্বানে তিনি 3টি মূলনীতির ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছেন, যেখানে রয়েছে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, ইসরায়েলকে প্রধান শত্রু হিসাবে স্বীকার এবং অতীতের মতবিরোধ স্থগিত রাখা। তিনি সতর্কভাবে বার্তা দিয়েছেন যে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ শুধুমাত্র ইসরায়েলের সুবিধা করবে। এই অভূতপূর্ব আহ্বানের পিছনে রয়েছে হিজবুল্লাহর দুর্বলতা। গত বছরের যুদ্ধে সংগঠনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নেতা হাসান নাসারুল্লাহ সহ বহু শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। একই সময়ে সিরিয়ায় তাদের মিত্র বাশার আল আসাদের পতন ঘটেছে। অপরদিকে লেবানন সরকার আমেরিকা ও সৌদি আরবের চাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেনাবাহিনী 5 ধাপে এই নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার রূপরেখা প্রস্তুত করেছে। সৌদি হিজবুল্লাহ সম্পর্কের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। তবে রিয়াদ এখনও এই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। 2016 সাল থেকে সৌদি আরব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে এই নতুন কূটনৈতিক তৎপরতা লেবানিজ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলাফল নির্ভর করবে সৌদি আরবের সিদ্ধান্ত ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর। ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে বড় রদবদল আসছে মার্কিন নীতিমালায়, কিন্তু তার জন্য বিপাকে পড়ছে ভারত ও চীন। মুখ বুজে মেনেও নিতে হচ্ছে এসব সিদ্ধান্ত, যা প্রভাব ফেলছে দুই দেশের অর্থনীতিতে। H-1B ভিসায় কর্মরত সবচেয়ে বেশি কর্মী রয়েছে ক্যালিফোর্নিয়ায়, আর সবচেয়ে বেশি ভিসা পেয়েছে ভারতীয়রা, যা প্রায় 71%। চীন রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্লেষকদের অনেকেই উপযুক্ত প্রমাণ হাজির করতে না পারলেও তারা সন্দেহ করছেন রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আমেরিকাকে অসহযোগিতা করার জন্যই এমন বিভাগে পড়তে হচ্ছে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ও চীন নাগরিকদের। ট্রাম্পের নতুন স্বাক্ষরিত প্রশাসনিক নির্দেশনায় H-1B কর্মী ভিসা স্পন্সর করতে চাওয়া প্রতিটি কোম্পানিকে বছরে $1 লাখ ফি দিতে হবে। একই সঙ্গে তিনি গোল্ড কার্ড নামে একটি নতুন ভিসাও চালু করেছেন, যার মাধ্যমে $1 মিলিয়ন প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যাবে। H-1B ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় কর্মী ভিসা, যা বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি কর্মীদের মার্কিন কোম্পানিতে কাজ করার অনুমতি দেয়। এই ভিসা সাধারণত বিজ্ঞানী, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও অন্যান্য উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাজীবীদের জন্য তৈরি। H-1B ভিসার মেয়াদ সাধারণত 3 বছর, যা সর্বোচ্চ 6 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।
ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল H-1B ভিসা শুধুমাত্র সবচেয়ে প্রয়োজনীয় ও উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখা। এর মাধ্যমে তারা চায় মার্কিন নাগরিকদের জন্য চাকরির সুযোগ ও প্রশিক্ষণের পরিবেশ উন্নত করতে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হার্ওয়ার্ড লুটনিক জানিয়েছেন, আমরা চাই দেশের তরুণ ও দক্ষ জনশক্তিকে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে। তার পাশাপাশি আমরা এমন বিদেশি কর্মীদের ভিসা সীমাবদ্ধ করতে চাই যারা আমেরিকান নাগরিকদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। এভাবে নিয়ম কঠোর করার মাধ্যমে মার্কিন অর্থনীতি ও শ্রমবাজারে আমেরিকান কর্মীদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চলছে। বর্তমানে H-1B ভিসা প্রোগ্রামের মধ্য দিয়ে প্রতি বছর লটারির মাধ্যমে ৮৫,০০০ ভিসা দেওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়ম প্রোগ্রামে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে, কারণ উচ্চ ফি তাদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, এত উচ্চ ফি আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বিশ্বের মেধাবী ও দক্ষ কর্মীদের আগমন কমে যেতে পারে। এর ফলে দেশের উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। মেনলো ভেঞ্চার্সের অংশীদার দিদি দাস বলেন, এই উচ্চ ফি আরোপ যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ ও মেধাবী প্রতিভাদের আগমন কমিয়ে দেবে, যা দেশের উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়ম নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এত বেশি ফি দিতে হলে অনেক কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ কাজ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নিতে পারে। এতে যুক্তরাষ্ট্র বিশেষ করে চীনের সঙ্গে প্রযুক্তি ও AI নিয়ে চলমান প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ফি আইনগতভাবে বৈধ নয়। তাদের মতে, কংগ্রেস কেবল আবেদন প্রক্রিয়ার খরচ তুলতে সরকারকে অনুমতি দিয়েছে, তাই তার বাইরে অতিরিক্ত ফি নেওয়া নিয়মের বাইরে চলে যায়। বর্তমানে H-1B ভিসা লটারির মাধ্যমে দেওয়া হয়। আবেদন করার সময় সামান্য ফি দিতে হয়, আর ভিসা পেলে কয়েক হাজার ডলার খরচ হয়। এই বছর আমাজন সবচেয়ে বেশি 10,000-এরও বেশি H-1B ভিসা পেয়েছে। এরপর রয়েছে টাটা কনসালটেন্সি, মাইক্রোসফট, অ্যাপল ও গুগল। ট্রাম্পের এই নতুন নিয়ম অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও বিদেশি মেধাবীদের আগমন কমে যেতে পারে, যা দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের জ্ঞাতে নাকি অজ্ঞাতে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে দাঁড়িয়েছে সৌদি আরব, এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকগণ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নওয়াজের এক চাঞ্চল্যকর ঘোষণায় নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এই প্রথমবারের মতো ইসলামাবাদ স্পষ্টভাবে স্বীকার করল যে রিয়াদকে তাদের পারমাণবিক ছাতার নিচে আনা হয়েছে। গত বুধবার সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এই বিস্ফোরক বিবৃতি এসেছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে। বৃহস্পতিবার রাতে জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে একটি বিষয় পরিষ্কার করি। এই সক্ষমতা অনেক আগে পরীক্ষার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে আমাদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা রয়েছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য। তবে বিতর্কের সৃষ্টি হয়েছে যখন রয়টার্সকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে আসিফ বলেন যে পারমাণবিক অস্ত্র রাডারে নেই এবং এগুলো চুক্তির অংশ নয়। এই বিপরীতমুখী বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই চুক্তির পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি। গত সপ্তাহে কাতারে হামাসের নেতাদের উপর ইসরায়েলি হামলায় 6 জন নিহত হওয়ার পর উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সৌদি এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি যা সব সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। এই মন্তব্য পারমাণবিক অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়।
বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি কার্যত সৌদির অর্থের সাথে পাকিস্তানের পারমাণবিক সশস্ত্র সেনাবাহিনীকে একত্রিত করেছে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, সৌদির দৃষ্টিকোণ থেকে এটি পারমাণবিক সশস্ত্র ইসরায়েলের বিপরীতে কৌশলগত ও প্রচলিত প্রতিরোধ ঘাটতি পূরণ করতে চায়। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সাথে সৌদি আরবের দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ হাসান খান বলেছেন যে সৌদি আরব পাকিস্তানকে উদার আর্থিক সহায়তা প্রদান করেছিল, যা পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে সক্ষম করেছিল। পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি ভারতের পরমাণু বোমার বিপরীতে উন্নত করেছে। বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট অনুযায়ী ভারতের আনুমানিক ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানের রয়েছে ১৭০টি। পাকিস্তানের শাহিন ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৭৫০ কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই চুক্তি আমেরিকার নিরাপত্তা গ্যারান্টিতে উপসাগরীয় দেশগুলোর ক্রমহ্রাসমান আস্থার প্রতিফলন। দশকের পর দশক ধরে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল সৌদি আরব এখন নিজস্ব নিরাপত্তা বিকল্প খুঁজছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছেন যে অন্যান্য দেশও অনুরূপ চুক্তি আগ্রহ প্রকাশ করেছে, যার অর্থ হল মধ্যপ্রাচ্যের পারমাণবিক প্রতিরোধের পুরো স্মৃতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে। ভারত এই চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে। একইভাবে ইরানও এই নতুন আঞ্চলিক ভারসাম্য নিয়ে চিন্তিত হতে পারে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যেখানে ইসরায়েল এতদিন একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে আধিপত্য বিস্তার করে আসছিল। The country would rather not have to pay $100,000, but and they'd rather, how do you do that? You hire American. এবার ট্রাম্প প্রশাসন ভারতকে ভিন্নভাবে চাপে ফেলেছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে প্রায় 70%ই ভারতীয় নাগরিক হওয়ায় তারা এবার এই ভিসার ফি $215 থেকে $1 লাখ ধার্য করতে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বিদেশি দক্ষ কর্মী আনতে ব্যবহৃত H-1B ভিসার ফি ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়ে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আগামী থেকে এই ভিসার ফি বছরে $1 লাখ ধার্য করা হবে, যা বর্তমানে মাত্র $215। একই সঙ্গে ধনী ব্যক্তিদের জন্য $10 লাখ গোল্ড কার্ড ভিসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই ভিসা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি ভবিষ্যতে নাগরিকত্ব গ্রহণের সুযোগ দেবে। তবে এই পদক্ষেপগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা রয়েছে, কারণ এগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়া নেওয়া হয়েছে এবং আইনগত বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় শিল্পসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে, এই পদক্ষেপের ফলে অনেক ভারতীয় পরিবার মানবিক ও আর্থিক সমস্যায় পড়ে যেতে পারে। ভারতের আশা, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে প্রায় 70%ই ভারতীয় নাগরিক। অর্থাৎ এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া দক্ষ শ্রমিকদের বড় একটি অংশ ভারত থেকে আসছে। এটি ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের জন্য মার্কিন মার্কেটে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়। সমালোচকদের মতে H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করেন, যা মার্কিন শ্রমবাজারে আমেরিকান কর্মীদের জন্য প্রতিযোগিতা তৈরি করছে। যেখানে মার্কিন প্রযুক্তি কর্মীরা গড়ে বছরে $1 লাখ বেশি বেতন পান, সেখানে H-1B ভিসাধারীরা প্রায় $60,000 নিচে বেতন নিয়ে কাজ করছেন। এর ফলে অনেক সময় আমেরিকান কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েন। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই ভিসা ফি বৃদ্ধির পক্ষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমর্থন রয়েছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বলেন, সব বড় বড় কোম্পানি এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে অ্যামাজন, অ্যাপল, গুগল এবং মেটার মতো প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফি এত বাড়ানোয় আগামী দিনে H-1B ভিসার আবেদন অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাটনিক বলেছেন, এখন এই ভিসা নেওয়া আর অর্থনৈতিকভাবে লাভজনক থাকবে না। খুব দক্ষ প্রকৌশলী আনতে চাইলে বছরে $1 লাখ ফি দিতে হবে।
ট্রাম্পের পরিকল্পনায় ধনী ব্যক্তিদের জন্য গোল্ড কার্ড এবং প্লাটিনাম কার্ড নামে নতুন ধরনের ভিসা রয়েছে, যার মূল্য যথাক্রমে $10 লাখ এবং $50 লাখ। এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বসবাসের সুযোগ পাবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। H-1B ভিসার সমালোচকরা ট্রাম্পের পদক্ষেপকে ইতিবাচক বলছেন, তবে তাদের অনেকে মনে করেন শুধু ভিসার ফি বাড়ানোই যথেষ্ট নয়, বিদেশি কর্মীদের মজুরি বাড়ানো জরুরি, যাতে তারা কম বেতনে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করতে না পারে। এতে মার্কিন শ্রমবাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় থাকবে। সময় ইহুদিদের ওপর নির্বিচারে গণহত্যা চালানো জার্মানিও এবার গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা ও সামরিক অভিযান দেখতে দেখতে সহ্যের শেষ সীমায় চলে এসেছে। শীঘ্রই তারা এই যুদ্ধ থামানোর লক্ষ্যে ইসরায়েলকে কিছু নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি এখন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আগামী অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেন ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সেই সম্মেলনের আগেই বার্লিন সরকার তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে। বর্তমানে স্পেন সফরে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ জানিয়েছেন, ইসরায়েল বিষয়ে তাদের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, খুব শিগগিরই আমরা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এই বিষয়টি এখন ইউরোপীয় ইউনিয়নের আলোচনার টেবিলেও রয়েছে। চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 1 অক্টোবর কোপেনহেগেনের সম্মেলনে জার্মানি তাদের অবস্থান তুলে ধরতে পারবে। এদিকে ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধ ও চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুধু ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় $6.87 বিলিয়ন রপ্তানি ঝুঁকির মুখে পড়বে। তবে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম শুরু থেকেই নিষেধাজ্ঞার পক্ষে। অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এর বিরোধিতা করছে। জার্মানি যদি সত্যি নিষেধাজ্ঞা দেয়, তাহলে তা শুধু ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় সম্পর্কেই নয়, বরং ইইউ এর ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোতেও বড় প্রভাব ফেলবে। কারণ জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী দেশ। তাদের সিদ্ধান্ত অন্য সদস্য রাষ্ট্রগুলোকেও নিষেধাজ্ঞার পথে হাঁটার জন্য উৎসাহিত করতে পারে। জার্মানির অবস্থান বদলানো অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে জার্মানি সবসময় ইসরায়েলের পাশে থেকেছে এবং নরম অবস্থান নিয়েছে। কিন্তু গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নেওয়ায় এখন জার্মানির ভেতর রাজনৈতিক চাপ বাড়ছে। নাগরিক সমাজ ও বিরোধী দল সরকারের প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। জার্মানি যদি সত্যি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে তা শুধু ইসরায়েল ইইউ সম্পর্কেই নয়, বরং ইউরোপীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও গভীর প্রভাব ফেলবে। তবে নীতিগত অবস্থানের দিক বিবেচনা করলে গণহত্যাকারী রাষ্ট্রকে সমর্থন দেওয়ার কোনো দায়বদ্ধতা জার্মানির নেই বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে প্রায় 1400 বছরের পুরনো হজরত ওমরের জেরুজালেম বিজয়ের চুক্তিপত্র তুলে দিলেন একজন খ্রিস্টান পাদ্রী। ঐতিহাসিক সেই চুক্তি নিজ চোখে দেখে চমকে গেলেন এরদোয়ান। শনিবার জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলস জিয়ানোপুলোস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাতে একটি ফ্রেম করা দলিলের প্রতিলিপি উপস্থাপন করেন, যা খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর খ্রিস্টানদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন। প্রতিলিপি
প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলস। শনিবার 13 সেপ্টেম্বর ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে জিয়ানোপোলস এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান এরদোয়ান। তখন তিনি তুর্কি প্রেসিডেন্টকে প্রতিলিপিটি উপহার দেন। এই দলিলটি 638 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর হাতে জেরুজালেম বিজয়ের সময় রচিত হয়েছিল। তখন বাইজেন্টাইন শাসনামলে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়সের হাতে চুক্তিটি তুলে দেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে শহরের খ্রিস্টান জনসংখ্যা ও ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর মধ্যে ছিল জেরুজালেমের চার্চ অব দি হোলি সেপালকার এবং বেথলেহেমের ব্যাসিলিকা অব দি নেটিভিটি। এছাড়া চুক্তিতে খ্রিস্টানদের অধিকার, সুবিধা এবং দায়িত্ব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। চুক্তিটি ইতিহাসে আল আহাদুল উমরিয়াহ নামে পরিচিত। এতে বলা হয়, এটি সেই নিরাপত্তা চুক্তি যা আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিন জেরুজালেমের অধিবাসীদের জন্য দিয়েছেন। তিনি তাদের জীবন, সম্পদ, গির্জা, ক্রুশ এবং ধর্ম পালনের অধিকার সহ সকল বিষয়ে নিরাপত্তা দিয়েছেন। তাদের গির্জা দখল বা ধ্বংস করা যাবে না, তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। প্রসঙ্গত, বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন। তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনি খলিফা, তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করে, কারণ খলিফার এই বর্ণনাই তারা তাদের কিতাবে পেয়েছিল। তবে চুক্তিতে একটি শর্ত ছিল, খ্রিস্টানদের সঙ্গে জেরুজালেমে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। এছাড়া তাদের অন্যান্য অধিবাসীদের মতো জিজিয়া কর দিতে হবে এবং শহর থেকে রোমান বাহিনীকে তাড়িয়ে দিতে হবে। কেউ চাইলে রোমানদের সঙ্গে নিরাপদে চলে যেতে পারবে, আবার কেউ চাইলে শহরে থেকেই জিজিয়া কর দিয়ে বসবাস করতে পারবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে তৎকালীন খ্রিস্টান নেতা সোফ্রোনিয়স গভীরভাবে প্রভাবিত হন। তিনি তার মহানুভবতায় বিস্মিত হয়ে স্বেচ্ছায় খলিফার নেতৃত্ব মেনে নেন এবং রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন। এই সাক্ষাৎকারটি জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের প্রতিফলন ঘটায়। প্রায় 1400 বছর আগে রচিত এই মূল চুক্তিপত্রটি এখনও ধর্মীয় সহাবস্থানের অধিকার ও সুরক্ষা নিয়ে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়। এই প্রতীকী উপহারটি স্মরণ করিয়ে দেয়, ঐতিহাসিক চুক্তিগুলো কেবল অতীতের দলিল নয়, বরং আজকের দিনে ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তঃধর্মীয় সংলাপের অনুপ্রেরণাও হতে পারে। ইউরোপের চাপের মুখে ইরান সমঝোতা নয়, নিষেধাজ্ঞার দিকেই হাঁটতে চায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এই স্ন্যাপব্যাক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এবার ইরানও হাঁটছে উল্টো পথে। এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তেহরান জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করবে বলে জানিয়েছে দেশটি। ইউরোপের এই পদক্ষেপ ইরানের দীর্ঘ কূটনৈতিক প্রয়াসকে নষ্ট করছে বলে অভিযোগ করে তেহরান। E3 দেশগুলো 28 আগস্ট ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলে। সেই অভিযোগের ঠিক পরই জাতিসংঘে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া এগোতে শুরু করে। প্রস্তাব বাতিল হওয়ার পর রবিবার থেকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। অস্ত্র রপ্তানি বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ এবং ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে এতে। রাশিয়া ও চীন স্ন্যাপব্যাক পুনর্বহালে আপত্তি জানিয়েছে, বলেছে ইরান এখনও JCPOA মেনে চলছে। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি ছাড়ার পরই আবার নিষেধাজ্ঞা চাপায়। পর্যবেক্ষকদের মতে ইউরোপের নতুন পদক্ষেপে ওয়াশিংটনের নীরব সহায়তার ছাপ স্পষ্ট।
তেহরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, ইরান বহুদিন ধরে IAEA এর সঙ্গে পারমাণবিক তদারকি পুনরায় চালুর প্রস্তাব দিয়ে আসছিল। কায়রোতে প্রাথমিক ইরান IAEA বৈঠকেও এই বিষয়ে প্রাথমিক চুক্তি হয়, কিন্তু ইউরোপীয় দেশগুলোর সর্বশেষ সিদ্ধান্তে সেই প্রক্রিয়া কার্যত থমকে গেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, কায়রোর সমঝোতা ভেস্তে গেলে নতুন করে আর কোনো তদারকি চালু হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, দেশটি কোনো চাপের মুখে নত হবে না। তেহরানে শনিবার এক সভা শেষে তিনি বলেন, ইরান কখনোই অতিরিক্ত দাবির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। দেশের প্রযুক্তি ও মানব সম্পদ এমন ক্ষমতা রাখে, শত্রুরা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করলেও ইরানি বিজ্ঞানীরা তা পুনর্নির্মাণ করতে পারবেন। তিনি আরও বলেন, আমাদের অগ্রগতি ঠেকানো অসম্ভব। যদি স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে ইরানের তেল রপ্তানি, আন্তর্জাতিক ব্যাংক লেনদেন ও প্রতিরক্ষা শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যেই দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধে নাজুক অবস্থায়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নতুন করে বৈশ্বিক সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা ইরানের সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার শঙ্কা আরও তীব্র হচ্ছে, বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। তেহরানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যদি পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হয়, ইরান পারমাণবিক কর্মসূচির গতি আরও বাড়াতে পারে। তবে তেহরান জানাচ্ছে, ইরানের পররাষ্ট্রনীতি এখনও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করবে। তারা IAEA এর সঙ্গে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আলোচনার কথা বলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক উদ্যোগ চললেও ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক কার্যকর করতে পিছপা হবে না।